আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহমান, ইনসাফ টিভি মেহেরপুর পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ধর্ষণ নিয়ে আমি কিছু কথা বলবো। সম্প্রতি মাগুরায় আসিয়া ধর্ষণ এবং দেখা গেল পিতা তার কন্যাকে ধর্ষণ, এভাবে যে ধর্ষণগুলো হচ্ছে সমাজে, সে ধর্ষণ নিয়ে আমাদের কিছু কথা অবশ্যই বলা দরকার। কেন ধর্ষণ হচ্ছে, ধর্ষণের কারণ কি? আসলে বিষয়টা হচ্ছে যে একজন মানুষ যখন রাস্তাতে কোটি টাকা কুড়ি পায় এবং সে যখন তার মালিককে খুঁজি দিয়ে দেয় যে টাকার মালিককে, সে কখনোই চুরি করে না বা ডাকাতি করে না। যে চোর, সে কিন্তু খুব চেষ্টা করে চুরি করি কারোর জিনিস চুরি করে সে নেবে, কিন্তু যখন তার চুরি করা সম্ভব না হয় তখন সে ডাকাতি করে, জোরপূর্বক ছিনতাই করে। তো বিষয় হচ্ছে ঠিক তদ্রূপ একটা ভালো মানুষ যে টাকা পরের টাকা ঘুরে দেয়, সে কখনোই কাউকে ডাকাতি করে বা চুরি করে টাকা নিতে পারে না। অতএব যখন কোনো সৎ মানুষ যারা চিন্তা করে যে একটা নারীর প্রতি দৃষ্টি দেওয়াই পাপ, বা অবৈধ কথা বলাই পাপ, অবৈধ প্রেম করাই পাপ, তারা কখনোই এই ধর্ষণটা করে না। ধর্ষণ কারা করে? যারা দেখা গেল যে অভ্যস্ত, জিনায় অভ্যস্ত, তারা বেশ্যাখানায় যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবৈধ প্রেম করে, পরকীয়ায় ভোগে। তারা দেখা গেলো বিভিন্ন জায়গায় এই নিশা জাতীয় দ্রব্য পান করে, বা দেখা গেলো তারা জিনাতে নেশায় পরিণত হয়ে যায়, জিনা তাদের কাছে। ঠিক এইভাবে তারা যখন এই কাজগুলো করতে থাকে, দেখা যায় যে এই বিষয়ে দেখা গেলো সে তখন যখন তার কোনো কিছু প্রয়োজন হয়, সম্মতিতে কোনো কিছু না হয়, তখন সে পশুর মতো একটা ধর্ষণ করে বা খুন করে। তো মানুষ যেমন ডাকাত করতে গিয়ে খুন করে, মিথ্যা কথা বলে, চুরি করতে গিয়ে মিথ্যা কথা বলে, তো যখন কেউ ধর্ষণ করে তখনও সে মিথ্যা কথা বলে। সে যখন দেখে যে সম্মতিতে হচ্ছে না, তখন তারা মিথ্যা কথা বলে বা জোর করে সেটা ধর্ষণ করে। তো এইটা একটা সামাজিক ব্যাধি। কেন এটা হয়? কারণ হচ্ছে যে এই শিক্ষাগুলো তারাই দিছে যারা ইসলামের বিরোধী, যারা মৌলবাদীর বিরোধী, যারা মৌলবাদকে ঘৃণা করে, অথচ তারা এইগুলাকে ঘৃণা করে না। কারণ তারা ইসলামের সৌন্দর্যকে খুঁজে পায় না, ইসলামের বিরুদ্ধে সবসময় তৎপর, তারা এই জন্য দায়ী। এদেশে দেখা যাচ্ছে বহু কবিরাজ আছে যারা মাথায় টুপি দিয়ে দাড়ি রেখি, তারা সবসময় হালুয়া বিক্রি করে, কার বশীকরণ করে প্রেমের, এবং এইভাবে তারা বিভিন্ন সেক্সুয়ালি হালুয়া বেচতে থাকে এবং বিভিন্ন কথা তারা বোঝায় যে কিভাবে এই তার যৌনশক্তি বৃদ্ধি পাবে, অথচ এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এরা একটা জঘন্য কাজ করে, মাথায় টুপি দিয়ে দাড়ি রেখি এরা এই ধরনের ব্যবসা করে, কবিরাজ সাজে যে তারা নাকি বশ করে দেবে, প্রেমে ফাঁদে ফেলি প্রেমিকাদের নিয়ে আসি দেবে, তারা কবিরাজগিরি করে। এই ধরনের যারা কাজ করে, এগুলোর প্রতি আমাদের সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। যারা এই ধরনের কাজ করে তাদের নিজের স্ত্রী ঠিক থাকে না, নিজের স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া হয়ে চলে যায়, অথচ তারা আরেকজনের বলে তার মেয়ে জামাইয়ের ভাত খাই দেবে, কিংবা বেটার বউ হয়তো ভাত খাইছে না তাকে তাকে তাদের সংসার টিকিয়ে দেবে, অথচ তারাই দেখা গেল যে এই ধরনের কাজগুলো করে। তারাই দেখা গেলো সমাজে অধিকাংশই অন্যায় অত্যাচার করে, তাদের নিজেরই দেখা গেল যে স্ত্রী থাকে না। তো এখানে দেখা গেলো যে আমি একবার দেখলাম 2015 সালে নারী দিবসে, আপনারা এটা দেখবেন, 2015 সালে নারী দিবসে সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আরেফিন সিদ্দিকী ছিল, সেখানে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, তিনি সেখানে বললেন যে আমরা বেশ্যাদের অধিকার নিয়ে লড়াই করছি। আমি একটা নাটক লিখেছিলাম সেক্স ওয়ার্কার, তার জন্য আমাকে আমেরিকা পুরস্কার দিয়েছে, এবং আমি আরেকটা নাটক লিখেছিলাম যে হুজুরা কীভাবে অল্প মাসে 3-4টি বিয়ে করে তাদের কষ্ট দেয়, তার জন্য আমি পুরস্কার পেয়েছি। সেখানেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বললেন যে হুজুররা জানাজা পড়ে না, বেশ্যারাও মানুষ, তারাও যৌনকর্মী, তারাও দেশের মানুষ, এবং এই যে ধর্মের নামে কুসংস্কার,
তারা জানাজা পড়ে না, এটা আমি হইতে দেব না। নারী পুরুষের সমান অধিকার করব, এমনকি জমির অংশ সমান দেব। আমি এসপি ডিসি মহিলা, ডিসি ডিসি মহিলা, স্পিকার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, আমি মহিলা, সামনে রাষ্ট্রপতিও ইনশাল্লাহ মহিলাই দিব, এবং আমি মেয়েদের অধিকার নিশ্চিত করব। তিনি এই ধরনের বক্তব্য দিলেন। এবং আরফিন সিদ্দিকী তিনি এভাবে বক্তব্য দিলেন যে তারা বেশ্যাদের অধিকার নিয়ে লড়াই করছে। এবং এই ধরনের যখন মৌলবাদ বিরোধী বলছে দেশে মৌলবাদের কোনো স্থান নাই, তো এইভাবে যদি কোনো শাসকরা বক্তব্য দেয় সমাজে, সমাজ গঠনের জন্য, তাহলে সেখানে ধর্ষণ না হয়ে পারে না। যারা ধর্ষকদের কিছু বলে না, যারা এই বেশ্যাখানায় যারা যায়, তারাই ওই পরের স্টেপে বড় আকারে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এইগুলো আমাদের দেশে দেখা যায় যখন হচ্ছে, এই যে একটা অবিচার এই দেশে যখন একজন ধরা পড়ছে, আজ একজন হিন্দু বাংলাদেশে ধরা পড়েছে, ভারত মিডিয়াগুলা তোলপাড় হয়ে যাচ্ছে বাংলাদেশে একটা হিন্দু ধরেছে এখানে, অথচ ভারতের জেলখানায় হাজার হাজার হিন্দু, হাজার হাজার হিন্দু রয়েছে। এদেরকে বলছে পাকিস্তানের চর। বাংলাদেশের কোনো হিন্দু যদি একটু বাংলাদেশের পক্ষে কথা বলছে, তাহলেই তাকে বলছে পাকিস্তানের চর। অথচ ইন্ডিয়াতে হাজার হাজার হিন্দু জেলখানায় আছে, তাহলে সে দেশে কেন তাদের জেলখানাতে হিন্দুরা আছে? তো তাদের দেশের হিন্দুরা যদি তাদের জেলখানায় হাজার হাজার থাকে, সেটা কোনো দোষ নাই। কিন্তু বাংলাদেশে যদি দেখা যায় যে একটা হিন্দু যদি ধর্ষণ করে, কোনো হিন্দু নারীকে বা কাউকে ধর্ষণ করে, কিংবা এদেশে যদি কোনো অন্যায় করে, তাহলে তাদের যদি ধরা যায়, তাহলে দেখা গেলো জেলখানায় দিলেই সেটা তোলপাড় হয়ে যাচ্ছে ভারতবর্ষ। অথচ ভারতবর্ষে হাজার হাজার লোক জেলখানায় আছে, তারা কি সবাই মুসলিম? তারা তো সবাই মুসলিম না। কথা হচ্ছে যে আমাদের এখানে আমি ছোট্ট একটা কথা বলি, শেষ করব। সেটা হচ্ছে এক রাজার একটা সন্তান হয়েছিল, তো সে জ্যোতিষীকে ডাক দিলেন যে জ্যোতিষী আমার সন্তানের হাত গণনা করে দেখার জন্য, যে আমার সন্তানের হাত দেখতে হবে হাত গণনা করে। তো জ্যোতিষী হাত গণনা করে কাঁদতে লাগলেন রাজাকে, মশাইকে বললেন যে আমি কীভাবে বলবো, আমি নির্ভয়ে বলবো না ভয়ে বলবো, আমি তো বলতে পারছি না। তো বলে আপনি নির্ভয়ে বলেন। বলে দেখেন আপনি এর পরে খারাপ কিছু করবেন না। তো বলে না, আপনি নির্ভয়ে বলেন যে কি আপনি পেলেন আমার সন্তানের, আমার সন্তান তো ভূমিষ্ঠ হয়েছে সদ্য। তো জ্যোতিষী বলল যে এই সন্তান বড় হয়ে একদিন আপনাকেই হত্যা করবে। তো তখন রাজা চলে গেলেন বাড়ির ভিতরে, এবং সেখান থেকে একটা তরবারি হাতে করে যখন আসছেন, তখন জ্যোতিষী তাকে বলছে যে আমি তো আগেই ভয় করেছিলাম যে আপনি হয়তো এই কাজটা করবেন, সন্তানকে হত্যা করবেন, তো আমি এই জন্যই বলতে চাচ্ছিলাম না, অথচ আপনি এখন। তো রাজা এসে সেই জ্যোতিষীর পেটে যখন তরবারিটা ঢুকিয়ে দিল, জ্যোতিষী কেঁদে উঠে বলল যে আপনি এইভাবে আমাকে হত্যা করলেন। তখন রাজামশাই বললেন যে আমার সন্তান কেবল সদ্য ভূমিষ্ঠ হয়েছে, সে কবে বড় হয়ে আমাকে হত্যা করবে এটা আপনি জানতে পারলেন? আপনাকে যে আমার বাড়ি আসলে আমি হত্যা করবো, এটা আপনার ভাগ্যটা আপনি জানতে পারলেন না। তো আমাদের দেশের বহু এই যে কবিরাজের নামে ভণ্ডামু, কবিরাজের নামে ওষুধ বিক্রি, কবিরাজের নামে ভণ্ডামু, এইগুলা আমাদের দেশে কেন এর পদক্ষেপ নিচ্ছে না? এবং এরাই এইভাবে সেক্সুয়ালি উৎসাহ দিচ্ছে এবং মানুষকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম বলছে। এই ধর্ষণের প্রতিকার অবশ্যই, যে আসিয়ার বোনের স্বামী তার দোলাভাই এবং তাউই ধর্ষণটা করেছে, এর অবশ্যই আমরা প্রতিবাদ জানাই এবং দ্রুত বিচার। একটা দেশের সেনাবাহিনী অন্য দেশের সাথে তাহলে কীভাবে যুদ্ধ করবে? একটা নিজের দেশের বুকেই যদি একটা এত বড় ধর্ষণ কাজ হয়, তার বিচার হইতে দেরি হয় কেন? এর আগে কেন এত ক্রসফায়ার হলো? কেন এত মানুষকে ক্রসফায়ারে মারা হলো? বিনা বিচারে হত্যা করা হলো। এখন এই ধর্ষকগুলাকে, যে ধর্ষণ সে করেছে একটা 8 বছরের শিশুকে, তাকে সাথে সাথেই গণধুলাই দিয়ে হত্যা করা উচিত ছিল, জনগণের হাতে তাদের ছেড়ে দেওয়া উচিত ছিল, না সাথে সাথেই তাদের ক্রসফায়ার দিয়ে মারা উচিত ছিল, বিচার ছিল। কিন্তু বিচারের মাধ্যমে যদি হয় ভালো কথা, হয়তো বিদেশি কোনো চাপ আসতে পারে, তাই বিচারের মাধ্যমে যদি সরকার কিছু করতে চায়, আমরা চাই দ্রুত এদের ফাঁসি কাস্টে ঝুলি তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, এবং এদের বাড়ির সবাইকে দেওয়া হোক, কারণ এদের সবাই ইন্ধন জুগিয়েছে, এবং সেই ইন্ধনের কারণেই তাদের এমন একটা নিকৃষ্ট পরিবেশ, যা পৃথিবীতে এত জঘন্য পরিবেশ হয় না। এবং এটা সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, এই ধর্ষণ নিয়ে রাজনীতি চলছে, এবং এগুলাকে যারা করছে তারা চাইছে যে যে কোনো একটা ইস্যু নিয়ে আমরা সরকারকে ঘায়েল করব এবং সরকারে যারা আছে তাদের বিপদে ফেলব। ঠিক এভাবেই ভারতের কলকাতায় তো একটা হাসপাতালে একটা ডাক্তারকে ধর্ষণ করার কারণে সবাই উঠে পড়ে লাগলো মমতার বিরুদ্ধে। তো
তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সবাই উঠে পড়ে লাগলো। সবাই যদি ধর্ষণ নিয়ে রাজনীতি করে, মনে হয় যেন সরকার নিজেই হয়তো ধর্ষণ করেছে বা উৎসাহ দিয়েছে। আসলে এরকম কোনো ঘটনা না। বিচ্ছিন্ন ঘটনা যেগুলো হচ্ছে, এগুলো তারা একটা রাজনৈতিকভাবে এগুলা করার চেষ্টা করছে, এবং এগুলো চেষ্টা করছে যে কীভাবে দেশটাকে অস্থিতিশীল করি, দেশের রাজনৈতিক ফায়দা লোটা যায়। তা আমরা চাই যে এই দেশে সবাই এর বিরুদ্ধে সোচ্চার হোক। আমি দেখেছিলাম যে এর আগে সেনাবাহিনী নেমেছিল, যখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছিল, তখন এদেশে বড় চুলনি বা ছেলেপিলি যে চুল যেভাবে মাথায় চুল নিয়ে ঘুরছে, বা ছোট ছোট ছেলেরা মস্তানি করছে বিদঘুটি, এর আগে তো আর্মি আসলেই চুল সব কাটা পড়ে যেত, ভয়ে কেউ বেড়াতো না, 9টার পরে রাত 9টার পরে কেউ বেড়াইতো না। অথচ এই রমজান মাসেও সব দোকানে টিভি চলছে, গান বাজনা হচ্ছে, ড্রাম বাজাইছে, বক্স বাজাইছে, অথচ এর কোনো প্রতিকার আমরা দেখছি না। যে এখন সেনাবাহিনী নেমেছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, অথচ মানুষ কিছুই মনে করছে না, কোনো পাপ কেউ কিছু মনে করছে না। রমজান মাসেও তারা জোরে জোরে কনসার্ট বাজাচ্ছে বা বক্স বাজাচ্ছে। অথচ এর আগে আমরা দেখেছি যে আল্লাহর নবী বলেছে যে তোমরা চুলের কাজা করো না, পোশাক পরেছে অধ্যায়। কাজা মানে নবীকে একজন জিজ্ঞাসা করলো কাজা অর্থ, তিনি বললেন চুলের কিছু অংশ কাটা এবং কিছু অংশ রেখে দেয়া। বাচ্চাদের কপালের সামনে চুল রেখে দিল, চারিদিকে হয়তো কাটলো। এই পরিবেশটা আমাদের দেশে 1400 বছর পরে আবার যখন এসেছে, এর প্রতিকারও কেউ করে না। ছেলেপিলেরা যে জঘন্য হয়ে যাচ্ছে, তারা যে নেশায় আসক্ত হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় তাদের পরিবেশ দেখি বোঝা যাচ্ছে যে তারা সব খারাপ পথে চলে গেছে। মোবাইল দেখছে, মোবাইল বিভিন্ন খারাপ ছবি দেখছে, তারপরে থেকে তারা এই ধরনের আরও খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই মোবাইলের এইগুলো নিয়ন্ত্রণ নেই। এবং আমাদের যারা সেনাবাহিনী, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা অবশ্যই জানে মাঠে নেমে এই ধরনের যারা এখন রমজান মাসেও যারা করছে, খারাপ আচরণ করছে, তাদের অবশ্যই জানে ব্যবস্থা নাই, এবং তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা জানে কিছু না কিছু দেখায়, তাহলে অনেকটা দেশটা হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে।